স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। এই মেয়ে, তোমাকে এত অপমান করার পরেও আমার সামনে আসতে লজ্জা করে না? স্বামীর কর্কশ কথায় কোনো জবাব দিল না পুষ্প। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার এই নিশ্চুপ থাকা দেখে আর্য তাচ্ছিলের সুরে বলে উঠল, অবশ্য কাকি কি বলছে? তোমার তো লজ্জা শরম বলতে কিছুই নেই। তোমাদের মতো মেয়েদের কোনো কথাই তো গায়ে লাগে না। পুষ্পকে তবুও পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আর্যর রাগ যেন সপ্তমে চলল। সে পুষ্পকে সজোরে একটা ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দেয়। ধাক্কার তীব্রতায় পুষ্প ছিটকে মেঝেতে পড়ে গেল। পাশে থাকা টেবিলের কোণায় কপালে সজোরে আঘাত লাগলো তার। মুহূর্তেই চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়ল। এদিকে আর্যর সেদিকে কোনো খেয়াল নেই। সে নেশার ঘোরে টলতে টলতে বিছানায় ধপ করে শুয়ে পড়ল এবং মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। পুষ্প মুখ চেপে ধরে নিজের কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। সে চায় না তার কান্নার শব্দ ঘরের বাইরে যাক। পুষ্পর কাছে এসব এখন রোজকার ঘটনা। বেড়েই 3 মাসে বাসর রাত থেকে আর্য তাকে অপমান আর অবহেলা করে আসছে। আব্রাহাম আর্য সরকার, বয়স 28। কোনো এক অজ্ঞাত কারণে সে মাঝে মধ্যে রাতে নেশায় বুঁদ হয়ে বাড়িতে ফেরে। বিয়ের পর থেকে সে পুষ্পকে দু চোখে সহ্য করতে পারে না। পুরো নাম শুভ্রতা নূর পুষ্প, বয়স 16। কিছুক্ষণ নীরবে অশ্রু বিসর্জন দিয়ে উঠে দাঁড়ালো। কপালে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে পরম মমতায় আর্যকে টেনে বিছানায় ঠিক করে শুইয়ে দিল। পায়ের জুতো জোড়া খুলে নির্দিষ্ট স্থানে রেখে নিজে একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ল। আরও একটি নতুন ভোরের সূচনা হলো। আজানের সমুদ্র ধ্বনি কানে আসতেই পুষ্পর ঘুম ভেঙে গেল। সে উঠে মেঝে থেকে বালিশটা তুলে বিছানায় পরিপাটি করে রাখল। তারপর ধীর পায়ে ওয়াশরুমে গেল। বেসিনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কেন জানি তার খুব কান্না পাচ্ছে। পুষ্প আলতো হাতে কপালে কেটে যাওয়া জায়গায় পানি দিয়ে ধুয়ে নিল। এরপর অজু করে বেরিয়ে এসে জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজ আদায় করল। নামাজ শেষে মোনাজাত করে সে পরম মমতায় আর্যর মাথায় ফু দিল। মনে মনে আল্লাহর কাছে দোয়া করলো আর্য যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তারপর এক বুক দীর্ঘশ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে রুমে উকি দিচ্ছে। সকালের কড়া রোদ চোখে পড়তেই আর্যর কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সে আড়মোড়া ভেঙে উঠে বসল। নেশার ঘোরে থাকায় মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। সে বিড়বিড় করে উঠল, এক কাপ কফি পেলে ভালো হতো। আর্য গোসলে যেতেই পুষ্প রুমে ঢুকে কফির কাপটা সেন্টার টেবিলের উপর রাখলো এবং আর্যর প্রয়োজনীয় কাপড়গুলো বিছানায় গুছিয়ে রেখে দ্রুত বেরিয়ে গেল। গোসল সেরে বের হয়ে নিজের জিনিসপত্র ছোঁয়া দেখে আর্যর মেজাজ আবার বিগড়ে গেল। সে চিৎকার করে উঠল, মেয়ে, এক্ষুনি রুমে এসো। আর্যর গর্জন শুনে পুষ্প তড়িঘড়ি করে রুমে এলো। সে ঢোকা মাত্রই আর্য তার চল শক্ত করে চেপে ধরে বলল, তোমাকে কতবার বলেছি আমার জিনিসে হাত দেবে না? কেন হাত দিয়েছ? আর্য এত জোরে চেপে ধরেছে যে পুষ্পর মনে হচ্ছে তার হাড়গুলো গড়িয়ে যাবে। যন্ত্রণায় পুষ্পর চোখ টলমল করে উঠল। তার জল ভরা চোখের দিকে তাকিয়ে আর্য এক ঝটকায় তাকে সরিয়ে দিল। পুষ্প নিজেকে সামলে নিয়ে মিনমিন করে বলল, ফুপুমণি বলেছিলেন আপনার প্রয়োজনীয় সব গুছিয়ে রাখতে। তোমাকে শেষবারের মতো সতর্ক করছি, এরপর যদি আমার জিনিসে হাত দাও তবে তোমার হাত ভেঙে দেব। যাও এখান থেকে, ভুলে আমার চোখের সামনে আসবে না, নাহলে তোমাকে মেরে ফেলবো। আর্যর কথা শুনে পুষ্প চলে যেতে যেতে বিড়বিড় করে বলল, ছোটবেলা থেকে এত মার খাওয়ার পরেও যখন বেঁচে আছি তখন আল্লাহ নিশ্চয়ই আপনার মারার পরেও আমায় আস্ত রাখবেন সরকার সাহেব। পুষ্প নিচে নেমে সোজা রান্নাঘরে চলে গেল। সেখানে আগে থেকে কাজের লোকেরা ব্যস্ত ছিল। সেও তাদের সাথে হাত লাগাতে লাগলো। সরকার বাড়ির 2 ভাই 1 বোন। বড় ছেলে আমজাদ সরকার ও শেহনাজ সরকার, তাদের একমাত্র সন্তান আব্রাহাম আর্য সরকার। মেজ ছেলে আহমেদ সরকার ও জেনিফার সরকার, তাদের একমাত্র ছেলে আহনাব এবং একমাত্র মেয়ে সিমরান। ছোট বোনের কথা গল্পের প্রবাহে আস্তে আস্তে জানা যাবে। রান্নাঘরে কাজ করার সময় শেহনাজ সরকার সেখানে এলেন। পুষ্পকে দেখে তিনি মমতা ভরা কণ্ঠে বলেন, পুষ্প, খেতে আয় তো মা।
ফুপুর কথাই পুষ্প মাথা নিচু করে মিনমিন করে বলল, ফুপুমণি, উনি আগে খেয়ে চলে যান, তারপর না হয় আমি খাবো। আমায় দেখলে উনি আবার রেগে যাবেন। শেহনাজ সরকার কিছু বলতে গিয়েও পুষ্পর মুখের দিকে তাকিয়ে চমকে উঠলেন। অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, এই পুষ্প, তোর কপালে এভাবে কাটলো কি করে? ফুপুর প্রশ্নে পুষ্পর দৃষ্টি এদিক ওদিক হতে লাগলো। সে চায় না তার কারণে মা আর ছেলের মধ্যে কোনো অশান্তি হোক, তাই আমতা আমতা করে বলল, সে ফুপুমণি, গোসল করতে গিয়ে সাবানের ফেনায় পা পিছলে পড়ে গিয়েছিলাম, দেয়ালে লেগে একটু কেটে গেছে। শেহনাজ সরকার পুষ্পর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কথাটার সত্যতা নিয়ে তার মনে সংশয় থাকলেও তিনি আর বাড়াবাড়ি করলেন না। দীর্ঘশ্বাস ফেলে বলেন, সাবধানে দেখে শুনে চলবি তো মা। পরের বার থেকে খেয়াল রাখবো ফুপুমণি। দেওয়ালে বাড়ি খেয়ে মাথা কেটেছিস, সেখানে কিছু লাগাসনি কেন? ব্যান্ডেজ তো করবি অন্তত। বেশি ব্যথা হচ্ছে না ফুপুমণি, ঠিক হয়ে যাবে। চুপ কর একদম, আয় আমার সাথে। সবাই নাস্তার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় মাথা চেপে নিচে নামলো আর্য। নিজের জন্য বদ্ধ রাখা চেয়ারটা এসে গুমস মুখে গিয়ে বসলো। কাজের লোক খাবার এগিয়ে দিল, সে কারোর দিকে তাকালো না। চুপচাপ খাওয়া শেষ করে কারোর সাথে কোনো কথা না বলেই আবার উপরে চলে গেল। ছেলেরা এই খামখেয়ালি আর উদাসীনতা দেখে শেহনাজ সরকার বিরক্ত হলেন। আমজাদ সরকার পেছন থেকে ডাক দিয়ে বললেন, আর্য, তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে আসো, সবাই মিটিংয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আর্য বাবার কথা শুনলো ঠিকই, কিন্তু কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। এদিকে পুষ্প সবার অলক্ষ্যে রান্নাঘরে মেঝেতে বসে খাবার খেয়ে নিল। খাওয়া শেষে কাজের লোকেদের সাথে হাত লাগিয়ে টেবিলের এঁটো বাসনগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখলো। কিছুক্ষণ পর আর্য রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। অফিসে একটা মিটিং শেষ করে আর্য তড়িঘড়ি করে বাড়িতে চলে এলো। তার মাথাটা আজ যেন ফেটে যাচ্ছে। গত রাতে যে পরিমাণ নেশা করেছিল তাতে মাথা ধরাটাই স্বাভাবিক, না ধরলে বরং সেটাই অস্বাভাবিক হতো। গাড়িটা পার্কিং এরিয়ায় রেখে কোটটা হাতে ঝুলিয়ে সে ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। শরীর আর মন দুটোই আজ খুব ক্লান্ত, কিন্তু বাড়িতে ঢোকার আগেই হঠাৎ আর্যর পা থেমে গেল। কারোর রিনরিনে মিষ্টি হাসির আওয়াজে আর্যর পা জোড়া যেন মেঝেতে আটকে গেল। ভেতর থেকে কেউ একজন বারবার বলছে, এত সুন্দর হাসির মালিককে না দেখে চলে যাবে আর্য। সে ধীর পায়ে পেছন ফিরে এদিক ওদিক তাকাতেই চোখ গেল বাগানের দিকে। সাদা ডেইজি ফুলের বাগানের পাশে পুষ্প বসে হাসছে। তার হাতে ছোট ছোট সাদা তুলতুলে দুটো খরগোশ। সে খরগোশ দুটোর সাথে আপন মনে কথা বলছে আর হাসছে। বাইরের দুনিয়ার দিকে তার যেন কোনো খেয়ালই নেই। আর্য বেশ অবাক হলো। গত 3 মাসে সে এই মেয়ের মুখে এক ফোঁটা হাসিও দেখেনি। অবশ্য তার অবাক হওয়ার কারণ আছে। আর্য বেশ রাত করে বাড়ি ফিরে। তখন পুষ্প হয় ঘুমিয়ে থাকে, নয়তো ঘুমের ভান করে থাকে, যাতে আর্যর মুখোমুখি হতে না হয়। সাদা সালোয়ার কামিজ পরা পুষ্পর মায়াবী চেহারার দিকে আর্যর চোখ যেন আটকে গেছে। পরক্ষণে সে বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল, বিড়বিড় করে নিজেকে শাসালো। আশ্চর্য, এভাবে তাকিয়ে থাকার মানে কি? আর্য, ভুলেও তুই এই ভুল করিস না। মেয়েরা মায়াবিনী হয়, নিজের মায়ের জালে ফাঁসিয়ে শেষে একা ফিরে চলে যায়। তুই নিজেই তার প্রমাণ। সে এবার গম্ভীর গলায় ডাক দিল, এই মেয়ে। আর্যর আওয়াজ কানে আসতেই পুষ্পর হাসি মিলিয়ে গেল মুহূর্তেই। সেখানে জায়গা করে নিল একরাশ ভীতি। সে খরগোশ দুটোকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা পিছিয়ে গেল। আর্য অবাক হয়ে ভাবল, মেয়েটা তাকে দেখে এতটা ভয় পাচ্ছে কেন? সকালে চিৎকার করেছি ঠিক আছে, কিন্তু সে তো মেয়েটার নিজের দোষেই তার জিনিসে হাত দিয়েছিল কেন? হঠাৎ আর্যর নজর গেল পুষ্পর কপালে ব্যান্ডেজের দিকে। সে ভুরকুচকে ভাবল, মাথায় আঘাত পেল কি করে? কাল তো এমন ছিল না। নেশার কারণে গত রাতের কোনো স্মৃতি আর্যর মনে নেই। মনের অজান্তে এসে জিজ্ঞেস করল, মাথায় আঘাত পেলে কি করে? পুষ্পার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বয়সী বা কত মেয়েটা, মাত্র 16। এই অল্প বয়সী জীবন তাকে অনেক কিছু সহ্য করতে শিখিয়েছে। ছোটবেলা থেকেই পাওয়া আঘাতগুলো তাকে পাথর বানিয়ে দিয়েছে। সে সহজভাবে মিশতে পারে কেবল শেহনাজ আর সিমরানের সাথে। তারা তাকে মা আর বোনের মতো আগলে রাখেন বলে হয়তো। এ বাড়ির বাকি সবার সামনে গেলেই পুষ্পর বুক দূর দূর করে, কথা আটকে যায় গলায়। ছোটবেলায় সেই ট্রমা তাকে এখনও তাড়া করে বেড়ায়।
পুষ্পকে নিশ্চুপ থাকতে দেখে আর্য বিরক্ত হলো, রুক্ষ স্বরে বলল, যেভাবে আঘাত পাও আমার তাতে কি, ভুলেও আমার সামনে আসবে না। কথাটা বলে সে গটগট করে বাড়ির ভেতর ঢুকে গেল। আর্য চলে যেতেই পুষ্প একটা দীর্ঘশ্বাস পেল। তার খরগোশ দুটোর নাম সে রেখেছে তুলি আর তুলতুল। ওদের কচি কচি ঘাস খাইয়ে নিয়ে এসেও ধীর পায়ে বাড়ির ভেতর চলে গেল। পুষ্প ভেতরে এসে সোজা সিমরানের রুমে চলে গেল। সিমরান কলেজ থেকে ফিরে মাত্রই গোসল করে বেরিয়েছে। পরনে তার কালো সালোয়ার কামিজ, ভেজা চুল থেকে এখনো টপ টপ করে পানি ঝরছে। পুষ্পকে দেখেই সিমরান চনমনে গলায় বলে উঠল, কি হয়েছে রে পুষ্পরানী? মন খারাপ কেন? কেউ কিছু বলেছে তোকে? সিমরানের কথাই পুষ্প একবার চোখ তুলে তাকালো, পরক্ষণে আবার দৃষ্টি নামিয়ে বলল, আপু আমার একদম ভালো লাগে না, তুমি কলেজে চলে যাও। ফুপু মনিও কোর্টে চলে যান, বাসায় কেউ থাকে না, আমার খুব একা একা লাগে। তুমি একটু তাড়াতাড়ি চলে আসতে পারো না? সিমরান হেসে বলল, আমার পুষ্পরানী, ক্লাস শেষ না হলে আমি আসবো কি করে বল? তার চেয়ে এক কাজ করা যাক, তোকেও কলেজ ভর্তি করিয়ে দিই, কি বলিস? পুষ্পর চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে তড়িঘড়ি করে বলল, না না আপু, এমনিতেই আমাকে নিয়ে এখানে অনেক সমস্যা। এখন যদি আমি কলেজে যাই তবে ঝামেলা শেষ থাকবে না। উনি আবার রেগে ফুপুমনির সাথে তর্ক করবেন, আমি চাই না আমার জন্য অশান্তি হোক। পুষ্পর কথা শুনে সিমরান স্তব্ধ হয়ে গেল। এই ছোট মেয়েটা এত অল্প বয়সেই কত কিছু বুঝে গেছে। জীবন তাকে সময়ের আগেই বড় করে দিয়েছে। সিমরান মনে মনে ভাবল, আমার চেয়ে 3 বছরের ছোট হয়েও মেয়েটা কত পরিণত কথা বলে। হায় আল্লাহ, এই ফুলের মতো মেয়েটার জীবনে তুমি এত কাটা বিছিয়ে দিলে কেন? নিজেকে সামলে নিয়ে সিমরান বলল, আচ্ছা সেসব বাদ দে, চল আমরা ছাদে যাই, বেলি ফুল ফুটেছে অনেক, সেগুলো দিয়ে মালা গাঁথবো। পুষ্প মৃদু হেসে বলল, আচ্ছা আপু তুমি যাও, আমি দেখে আসি ওনার কিছু লাগবে কিনা, তারপর আসছি। সিমরান কিছুটা বিরক্ত হয়ে বলল, তোর উনি তো তোকে দেখলে রেগে আগুন হয়ে যান, তারপরও ওনার কি লাগবে সেটা দেখতে যাবি? পুষ্প নিচু গলায় বলল, রাগারাগি তো করেন, মারেন তো না? ছোটবেলা থেকে এসব আমার অভ্যেস হয়ে গেছে আপু। ফুপুমণি বলেছেন ওনার সব প্রয়োজনীয় জিনিস যেন আমি এগিয়ে দিই। সিমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যা, তোর ওনার সেবা করে আয়, তারপর ছাদে আসিস। পুষ্প রুমে ঢুকে দেখলো আর্য কপালে হাত দিয়ে শুয়ে আছে, টি টেবিলে কফির খালি কাপ রাখা। পুষ্প বুঝতে পারলো আর্য কফি খেয়েছে ঠিকই, কিন্তু মাথা ব্যথা কমেনি। যন্ত্রণে সে বারবার কপাল কুঁচকাচ্ছে। পুষ্প গুটি গুটি পায়ে একদম আর্যর পাশে গিয়ে দাঁড়ালো, খুব মিনমিন করে জিজ্ঞেস করলো, সরকার সাহেব, আপনার কি মাথা ব্যথা করছে? আর্য মাথার যন্ত্রণা যেন মুহূর্তে চড়ে গেল। পুষ্পর গলা শুনতে এসে চোখ খুলেই কর্কশ স্বরে বলে উঠল, তোমাকে বলেছি আমার মাথা ব্যথা করছে? নাকামি করতে কেন এসছো? এই ন্যাকামি অন্য কাউকে গিয়ে দেখাও। তোমাকে বারণ করেছি না আমার চোখের সামনে না আসতে? কেন আসছো? আর্যর কড়া কথা শুনে পুষ্প নড়ল না। সে দেখতে পাচ্ছে মানুষটা যন্ত্রণায় কাটাচ্ছে। এমন অবস্থায় সে যায় কি করে? সে আবারও সাহস করে বলল, আমি কি একটু চুল টেনে দেবো? তেল দিয়ে মাথা মালিশ করে দিলে হয়তো ব্যথাটা কমতো। আর্য ধমক দিয়ে বলল, বলছি না দরকার নেই, এখান থেকে যাও, আমার মাথা আরো খারাপ করো না। পুষ্প তবুও গেল না। খাটের নিচে একপাশে জড়সড় হয়ে বসল। সাহস করে আর্যার মাথায় হাত দেওয়ার শক্তি নেই, আবার তাকে এই অবস্থায় রেখে চলে যাওয়ার মতো মনও তার নেই। এক অদ্ভুত দোটানায় পড়ে সে নিশ্চুপ বসে রইল। মাথায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে করতে একসময় আটো তন্দাচ্ছন্ন হয়ে পড়ে। তাকে ঘুমিয়ে পড়তে দেখে পুষ্প সপ্তপনে খাটের পাশে গিয়ে বসল। আলতো করে পরম মমতায় আর্যের চুলে আঙ্গুল বুলিয়ে দিতে লাগলো সে। প্রথমে কাঁপা কাঁপে হাতে থাকলো। পুষ্প দেখলো আর্য ঘুমের মধ্যে যেন আরাম পাচ্ছে। সে ড্রেসিং টেবিল থেকে হালকা একটু তেল নিয়ে আর্যর মাথায় মেখে দিল এবং অতি সাবধানে মালিশ করে দিতে লাগলো। মাঝে মাঝে হালকা করে চুল টেনে দিতে দিতে কখন যে পুষ্প নিজেও খাটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল সে নিজেও টের পেল না। প্রায় ঘন্টা দুয়েক পর আর্যর ঘুম ভাঙল। চোখ মেলতে সে বুঝতে পারল মাথায় সে তীব্র যন্ত্রণাটা আর নেই, কিন্তু উঠতে গিয়ে সে থমকে গেল। অনুভব করলো তার মাথায় কারোর নরম একটি হাত রাখা। চট করে উঠে বসতেই সে দেখল পুষ্প খাটে হেলান দিয়ে তার মাথায় হাত রেখেই ঘুমিয়ে পড়েছে, অন্য হাতে তেলের বোতলটা ধরা।
মুহূর্তের মধ্যেই আর্যর মনে কোণে এক চিলতে ভালো লাগা উকি দিল, পরক্ষণে সে সেটাকে বিরক্তি দিয়ে চাপা দিল। তার এই কঠোর মন কিছুতেই গলতে চাইল না। সে এই মায়ার জালে জড়াতে চায় না। তার কাছে এই মায়া মানেই ধ্বংস। সে নির্দয়ভাবে ঘুমন্ত পুষ্পকে একটা সজোরে ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল। চিৎকার করে উঠল, তোমার এত বড় সাহস কি করে হয় আমার বিছানায় বসার? তোমাকে 1000বার বলেছি না আমার কোনো জিনিসে হাত দেবে না, আমার চোখের সামনে আসবে না বলে দিয়েছে না? ঘুমের ঘরে হঠাৎ এমন ধাক্কায় পুষ্প কিছুই বুঝতে পারল না। মেঝেতে পড়ে কোমর বেশ আঘাত পেল সে। যন্ত্রণায় চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল পুষ্প। পরক্ষণে আর্যর কর্কশ কণ্ঠ শুনে সে ধরফর করে চোখ মেলে তাকালো। বুঝতে পারল অনুমতি ছাড়া বিছানায় বসার অপরাধেই তাকে এই শাস্তি পেতে হলো। সে কোমর চেপে ধরে মিনমিন করে বলল, আপনি মাথা যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তাই একটু মালিশ করে দিচ্ছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ক্ষমা করে দিন সরকার সাহেব, আর কখনো এমন হবে না। পুষ্পর করুণ মুখচ্ছবির দিকে একবার তাকিয়ে আর্য কটকট করে রুম থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে কাজের লোকেদের সাথে হাত মিলিয়ে কাজ করছে পুষ্প। জেনিফার সরকার রাতের রান্নার প্রস্তুতি নিচ্ছেন। শিবনাথ সরকার এখনও ফেরেননি। তিনি একজন লয়ার হওয়ায় একটি জটিল কেসের কাজে আজ কোর্টে বেশি সময় দিতে হচ্ছে। টিমের সাথে আলোচনা করছেন। জেনিফার সরকার রান্নার তদারকি করছেন আর পুষ্প তাকে সাহায্য করছে। কাজের ফাঁকে জেনিফার হঠাৎ খেয়াল করলেন পুষ্প বারবার কোমরে হাত দিচ্ছে আর মালিশ করছে। তিনি চিন্তিত মুখে জিজ্ঞেস করলেন, পুষ্প মা, কোমরে কি হয়েছে? বারবার হাত দিচ্ছিস কেন? ব্যথা করছে? চাচির শাশুড়ির কথায় পুষ্প চট করে উত্তর দিতে পারল না। সে আড়ষ্ট হয়ে গেল। কারোর সাথে হুট করে কথা বলতে গেলেই বুক কাঁপে তার। মনে ভয় কাজ করে, যদি ভুল কিছু বলে ফেলে আবার মার খেতে হয়। পুষ্পকে এভাবে কুকড়ে যেতে দেখে জেনিফার সরকার তার কাছে এসে মাথায় হাত রাখলেন। নরম সুরে বলেন, পুষ্প মা, আমি আর তোর ফুপুমণি তো একই রকম। তার সাথে যেভাবে কথা বলিস আমার সাথেও সেভাবে কথা বলতে পারিস। আমাকে ভয় পাচ্ছিস কেন? আমি কি তোকে কোনোদিন বকেছি? পুষ্প মাথা নেড়ে জানালো তিনি কখনো বকেননি। জেনিফার আবারও বলেন, তাহলে ভয় পাচ্ছিস কেন? আমাকে বল, কোথায় ব্যথা করছে? পুষ্প আমতা আমতা করে বলল, একটু ব্যথা করছে, দরজার সাথে ধাক্কা লেগেছে তো, মনে হয় ওখানেই ব্যথা পেয়েছি। ধাক্কা খাওয়ার সময় অতটা বুঝিনি, কিন্তু এখন একটু বেশি লাগছে। জেনিফার সরকার দীর্ঘশ্বাস ফেলে বলেন, আঘাত পাওয়ার সাথে সাথে সব সময় বোঝা যায় না রে মা। সময় পার হলে বোঝা যায় ব্যথাটা কতটা গভীর। তিনি ঘরের কাজের মেয়েটিকে ডেকে আনলেন রান্নাটা দেখে নিতে, আর পুষ্পকে নিজের সাথে আসার জন্য ইশারা করলেন। বলেন, পুষ্প মা, তুই আমার সাথে আয়, আমি বাম লাগিয়ে দিচ্ছি, দেখবি কমে যাবে। পুষ্প লজ্জা পেয়ে বলল, না না চাচি আম্মু, লাগবে না, এমনিতেই ঠিক হয়ে যাবে। এরকম কত ব্যথা পেয়েছি আগে, কখনো তো ওষুধ লাগাতে হয়নি। পুষ্পের কথা শুনে জেনিফার সরকারের বুকটা হু 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 করে উঠল। বড় যার কাছে তিনি শুনেছেন এই মেয়েটা ছোটবেলা থেকেই কতটা অত্যাচারিত হয়েছে, তবুও মেয়েটা কতটা বুঝতার। ফর্সা গোলগাল মুখটাতে এখনো একটা বাচ্চা বাচ্চা ভাব লেগে আছে, কিন্তু কথা বলতে গেলে বড়দের মতো। অল্প বয়সে জীবন তাকে পরিণত করে দিয়েছে। জেনিফার জেদ করে বলেন, তোকে আর বেশি কথা বলতে হবে না, আয় আমার সাথে। বাম না লাগালে দেখবি কাল সকালে বিছানা থেকে উঠতে পারছিস না। জেনিফা পুষ্পকে নিজের রুমে নিয়ে এসে যত্ন করে কোমরে বাম লাগিয়ে দিতে লাগলেন। তিনি হঠাৎ খেয়াল করলেন পুষ্পর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি আতকে উঠিয়ে জিজ্ঞেস করলেন, কি মা, বেশি ব্যথা করছে? পুষ্প চোখের জল মুছে হেসে মাথা নেড়ে জবাব দিল, একদম না চাচি আম্মু, ব্যথা করছে না। আসলে আগে কেউ কখনো এইভাবে আদর করে ওষুধ লাগিয়ে দেয়নি তো, তাই একটু কান্না পাচ্ছে। কথাটা শুনে জেনিফার সরকার পুষ্পকে জড়িয়ে ধরলেন। মমতা ভরা কণ্ঠে বললেন, আগে কেউ আদর করেনি তো কি হয়েছে? এখন থেকে আমি করব, বড় ভাবি করবে। আমরা সবাই আছি তোর সাথে। আমার আগে তোর কেউ ছিল না ঠিকই, কিন্তু এখন আমরা সবাই আছি না। বারান্দায় দাঁড়িয়ে আছে আর্য, তার হাতে একটি পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো সে আপন মনে উল্টে যাচ্ছে আর আঙ্গুলের ফাঁকে ধরা সিগারেট থেকে ঘন ঘন টান দিচ্ছে। ধোয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে দিচ্ছে সে। বারান্দাটা ধোয়ায় যেন অন্ধকার হয়ে আছে।
ডায়েরির প্রথম পৃষ্ঠা খুলতেই চোখ পড়ল দুজন উজ্জ্বল হাসি মাখা যুবকের ছবি। একে অপরের খাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, একজন আর্য, অন্যজন ইয়াসার রেজওয়ান। ছবির পাশে লেখা, কেন চলে গেলি তুই? তুই এত স্বার্থপর কিভাবে হলো ইয়াসার? আর্য বিড়বিড় করে বলতে লাগলো, আসলে নারী জাতি মানেই বেমান। এরা মায়া বাড়াতে জানে, আর সে মায়ার জালে ফাঁসিয়ে নিমিশে মায়া কাটিয়ে চলে যায়। অন্য প্রান্তের মানুষটা যে সেই মায়ের তেলে তেলে শেষ হয়ে যায়, সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই থাকে না। পরক্ষণে দাঁতে দাঁত চেপে বলল, খেতে তুই ভুল করেছিস ইয়াসার, তোকে আমি কোনো দিন ক্ষমা করবো না। দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করলো সে। একের পর এক সিগারেট টানতে টানতে প্যাকেটটা শেষ করে ফেলল। এমন সময় নিচ থেকে রাতের খাবারের জন্য ডাক পড়লো। আর্য ডায়েরিটা নিয়ে রুমে এসে তার পার্সোনাল লকারে ঢুকিয়ে তালা মেরে দিল, যেন এই অতীত কেউ কোনোদিন জানতে না পারে। এরপর ধীরে ধীরে এসে নিচে নেমে গেল। খাবার টেবিলে বাড়ির সবাই উপস্থিত। আমজাদ সরকার, আহমেদ সরকার, আহনাব, আর্য আর সিমরান। জেনিফার সরকার সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। তিনি বারবার পুষ্পকে খেতে ডাকছেন, কিন্তু পুষ্প আসছে না। বিকেলে সেই ঘটনার পর আর্যর সামনে যাওয়ার সাহস তার নেই। সে জানে সামনে গেলেই আবার সেই কর্কশ কথার অপমান সহ্য করতে হবে। বাড়ির সবাই জানে আর্য এই বিয়েটা মেনে নেয়নি। কেবল শেহনাজ সরকারের জোড়াজড়িতে এসে পুষ্পকে বিয়ে করতে বাধ্য হয়েছে। শেহনাজ সরকার সবসময় চান পুষ্প যেন আর্য চোখের সামনে থাকে। তিনি বিশ্বাস করেন চোখের সামনে থাকলে মায়া বাড়ে, আর আড়াল হলে মন থেকে আড়াল হয়ে যায়। তাই তিনি জোর করে পুষ্পকে আর্যর সব কাজে এগিয়ে দেন, এই আশায় যে কোনো একদিন হয়তো আর্যর মন গলবে। জেনিফার সরকারটাকে পুষ্প না আসায় শেহনাজ সরকার নিজেই উঠে গিয়ে পুষ্পকে নিয়ে এলেন। পুষ্পর হাত ধরে দৃঢ় কণ্ঠে বললেন, তোকে কতবার বলেছি কারো ভয়ে তুই লুকিয়ে থাকবি না। আমি আছি তোর সাথে, দেখি কে তোর সাথে এমন ব্যবহার করে। এখানে বস আর চুপচাপ খেয়ে নে। পুষ্প অতি কষ্টে গুটি গুটি পায়ে এসে টেবিলের এক কোণে বসল। শেহনাজ আর জেনিফা দুজনের পুষ্পর প্লেটে খাবার বেড়ে দিলেন। পুষ্প একবারও মাথা তুলে তাকালো না। তার ঠিক সামনে চেয়ারে বসা আর্য। সে এক মুহূর্তের জন্য পুষ্পর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, যেন চাবুক মারছে চোখ দিয়ে। পরক্ষণে নজর সরিয়ে নিয়ে সে নিজের খাবারে মন দিল। পুরো টেবিল জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করছে। খেতে খেতে শেহনাজ সরকার সবার উদ্দেশ্যে বলেন, আমি পুষ্পকে কলেজে ভর্তি করাতে চাই, কারো কোনো আপত্তি আছে? কথাটা তিনি মূলত আর্যকে উদ্দেশ্য করেই বলেছেন, কিন্তু আর্য শোনাও না শোনার ভান করে রইল। পরিবারের বাকিদের কারো কোনো আপত্তি নেই। আমজাদ সরকার স্ত্রীর সিদ্ধান্তে সবসময় সায় দেন। তিনি শেহনাজকে প্রচণ্ড ভালোবাসেন আর বিশ্বাস করেন। পুষ্পকে ওনার বেশ পছন্দ হয়েছে। শুরুতে বয়সে ছোট বলে খানিকটা দ্বিধা থাকলেও পুষ্পর সরলতা দেখে তিনি আর বিয়েতে বাধা দেননি। শেহনাজ সরকারের কথা শুনে সিমরান উচ্ছ্বাসিত হয়ে বলল, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো বড়মা। পুষ্পরানী এমনিতেই বাসে একা থাকে, এখন কলেজে গেলে আমরা দুজন একসাথে যাব, একসাথে আসবো। কি মজা হবে, তাই না পুষ্পরানী? এত কিছুর মধ্যে পুষ্প জড়সড় হয়ে বসে আছে। একবার সাহস করে আর্যর দিকে তাকালো, কিন্তু আর্য নির্বিকারভাবে খেয়ে যাচ্ছে। শেহনাজ এবার সরাসরি প্রশ্ন করলেন, আর্য, তোমার কোনো সমস্যা আছে? আর্য গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমার কেন সমস্যা থাকতে যাবে? তোমার ভাইজি, তুমি তাকে কলেজে পড়ার যাই করো, আমার তাতে কি? শেহনাজ সরকার এবার দাঁতে দাঁত চেপে বললেন, তুমি না মানলেও আইনত ও তোমার স্ত্রী। পরে যেন আবার ঝামেলা না করো যে আমার অনুমতি না নিয়ে কেন কলেজে ভর্তি করালে, তাই আগেই জিজ্ঞাসা করে নিচ্ছি। আর্য খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে তাচ্ছিলের সুরে বলল, আমি এই মেয়েকে বউ বলেই মানি না, তাই ঝামেলা করার প্রশ্ন ওঠে না। কথাটা বলে সে গটগট করে উপরে চলে গেল। আর্যর এমন অপমানজনক কথা শুনে পুষ্প নীরবে চোখের জল ফেলছে। শেহনাজ সরকার পেছন থেকে পুষ্পকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিলেন, দৃঢ় কণ্ঠে বললেন, একদম চিন্তা করিস না পুষ্প, তোর শাশুড়ি তোর পাশে আছে। এই ঘাটতারা ছেলেকে যদি একদিন আমি তোর পেছনে না ঘুরিয়েছি, তবে আমি শেহনাজ সরকার না। আহনাব পরিবেশটা হালকা করতে একটু জোরেই বলে উঠল। সিমরানও তার সাথে কথায় সায় দিয়ে হেসে উঠল। সবার হালকা হাসি ঠাট্টার মাঝেই রাতের খাওয়া শেষ হলো। আর্য রুমে এসে শুয়ে পড়েছে। সে আবার অনেকক্ষণ পর পুষ্পর ঘরে ঢুকল।
কারণ আর্য তাকে সামনে আসতে বারণ করেছে। রুমে ঢুকে পুষ্প দেখল আর্য উপর হয়ে শুয়ে আছে। গায়ে কোনো শার্ট নেই, কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট জড়িয়ে রেখেছে। পুষ্প এক নজর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। পাশ থেকে একটা বালিশ নিয়ে সে মেঝেতে শুয়ে পড়ল। নিচে বিছানার মতো কিছুই নেই, নেই বলে ভুল হবে, ছিল, কিন্তু আর্য সেগুলো সরিয়ে নিয়েছে। পুষ্প সোফায় ঘুমাতে চেয়েছিল, কিন্তু আর্য সেখানেও বারণ করে দিয়েছে। তার মতে মেঝেতে ঘুমানো পুষ্পর শাস্তি, তাকে বিয়ে করার শাস্তি। অগত্যা পুষ্প একটি বালিশ নিয়ে মেঝেতে রাত কাটায়। অবশ্য বাড়ি কেউ জানে না রুমের ভেতর প্রতি রাতে কী হয়। দরজার ওপারের খবর বাইরের কারোর জানার উপায়ও নেই। পরের দিন সকালে শেহনাজ সরকার লোক দিয়ে পুষ্প সব কাগজপত্র জোগাড় করে আনলেন। আজ পুষ্পকে তিনি কলেজে ভর্তি করাতে যাওয়ার কথা ছিল আমজাদ সরকারে, কিন্তু হুট করে জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি যেতে পারলেন না। বাসায় আর্য ছাড়া আর কেউ নেই। আর্য নিচে নামতে শেহনাজ সরকার ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, আজও তোমার কি আজ কোনো কাজ আছে? তোমার বাবার কাছে শুনলাম আজ তোমার কোনো মিটিং নেই, বাইরে কি অন্য কোনো কাজ আছে? আর্য নির্লিপ্ত গম্ভীর গলায় বলল, আমার কাজ আছে কি নেই সেটা জেনে তুমি কি করবে আম্মু? যেটা জিজ্ঞাসা করেছি সেটা জবাব দাও। আপাতত কোনো কাজ নেই, বেকের দিকে এভারের সাথে বের হব। ঠিক আছে, এখন পুষ্পকে নিয়ে গিয়ে কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসো। আর্য তড়িঘড়ি করে বলল। আমি পারবো না। শেহনাজ সরকার দমে যাওয়ার পাত্রী নন, তিনি বলেন, পারবে না কেন? না পারার মতো কোনো কাজ এটা নয়। পাড়ার মতো হলেও তোমরা যাও, আমি যেতে পারবো না। ওই মেয়েকে নিয়ে কোথাও যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। তোমার বাবার যাওয়ার কথা ছিল, কিন্তু জরুরি কাজে পড়ে যাওয়ায় তিনি যেতে পারবেন না। তাই তোমাকে বলছি, না হলে তোমাকে বলার মতো ইচ্ছা আমারও নেই। কথা বাড়াবে না একদম, চুপচাপ গিয়ে পুষ্পকে ভর্তি করে দিয়ে আসো। মায়ের কথার উপর আর কথা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই আর্য নেই। সে তার মায়ের সাথে বেয়াদবি করতে চায় না। সে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে শেহনাজ সরকারের পেছনে দাঁড়িয়ে থাকা জড়সড় পুষ্পর দিকে তাকালো, যেন চোখ দিয়ে তাকে ভস্ম করে ফেলবে। আর্য গটগট করে বেরোতে বেরোতে বলল, আসতে বলো ওকে, আমি 2 মিনিটে বেশি দাঁড়াতে পারবো না। ছেলের কথায় মনে মনে খুশি হলেন শেহনাজ সরকার। তিনি পুষ্পর কপালে মমতায় একটি চুমু দিয়ে বলেন, ভয় পাস না মা, কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোকে অনেক পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, যাতে তোর দিকে কেউ আঙ্গুল তুলতে না পারে। একদম ভয় পাবি না, আমি তো আছি। আজও কিছু বলে আমাকে সে বলবি, কেমন? পুষ্প ফুপুমণিকে জড়িয়ে ধরে মাথা নেড়ে সায় দিয়ে বলল। ঠিক আছে ফুপিমণি। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর্য। বাড়ির দরজার দিকে তার তীক্ষ্ণ নজর। বলে এসেছে 2 মিনিটের মধ্যে আসতে, কিন্তু এখন 2 মিনিট 36 সেকেন্ড হয়ে গেছে, এখনও আসার নাম নেই। মেজাজটা ক্রমেই বিগড়ে যাচ্ছে আর্যর। ঠিক তখনই সদর দরজা দিয়ে পুষ্পকে বেরিয়ে আসতে দেখল সে। কালো বোরকার সাথে গোল করে হিজাব পরা। আর্য দ্রুত চোখ সরিয়ে নিল। সে নিজেকে বারবার শাসন করে, এই ভুল জীবনে করিস না আর্য, এই মায়ের জালে জড়ালে জীবন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ মেয়ে, আমি কি তোমার ড্রাইভার? চুপচাপ সামনে এসে বসো, আমি কারোর ড্রাইভার নই। আর্যর ধমকে পুষ্প ছোট্ট প্রাণ পাখিটা যেন ভয়ে উড়ে গেল। সে আড়ষ্ট হয়ে সামনে দরজা খুলে সিটে গিয়ে বসল। পুষ্পরে কুকড়ে থাকা দেখে আর্যর মেজাজ আরো চড়ে গেল। সে এবার আবার ধমক দিল, এই যে সিট বেল্ট কি তোমার বাবা এসে বেঁধে দিয়ে যাবে? আর্যর একের পর এক ধমক খেয়ে পুষ্প যেন দিশাহারা হয়ে গেল। সে আগে কখনো গাড়িতে ওঠেনি, সিটবেল্ট কিভাবে বাঁধতে হয় তা বোঝার সাধ্য তার নেই। সে ফ্যালফ্যাল করে আর্যর দিকে তাকালো। তার ওই অবুঝ আর সরল চাহনি দেখে আর্য বুঝতে পারল এই মেয়ে তার কথা বিন্দু বিসর্গ বুঝতে পারেনি। আর্য বিরক্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলে পুষ্পর দিকে ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস পুষ্পর মুখে গিয়ে লাগছে। হঠাৎ আর্যকে এত নিকটে আসতে দেখে পুষ্প ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেল। বুকের ভেতরটা ধস ধস করে কাঁপছে তার। সে শক্ত করে বোরকা খামচে ধরল। আর্য নির্বিকারভাবে সিটবেল্টটি টেনে বেঁধে দিল, আবার নিজের সিটে ফিরে এলো। গাড়ি চলা শুরু করতে পুষ্প চোখ খুলে জানালার বাইরে তাকালো। এক মুহূর্তের জন্য সে আর্যর দিকে ফিরে তাকালো না। অন্যদিকে গাড়ি চালাতে চালাতে আর্য আর চোখে বারবার পুষ্পর হাবভাব বোঝার চেষ্টা করছে। তার ধারণা এই মেয়েটা নিছক টাকা লোভে এই বিয়েটা করেছে। তা না হলে
জানাশোনা নেই, বয়সের ঠিক নেই, এমন একটা অচেনা ছেলেকে কেন কেউ বিয়ে করবে? তবে একটা বিষয় তাকে ভাবায়, এই মেয়েটাকে সে এত অপমান অবহেলা করে, মাঝে মাঝে গায়ে হাতও তোলে, তবু সে একটু টু শব্দ করে না। মাকে কিছু জানে না। পরক্ষণে আর্য নিজেকে বোঝায়, না না, এগুলো সব এই মেয়ের নাটক, আমাকে ফাঁদে ফেলার নতুন কৌশল। পুষ্পকে একটা নামি প্রাইভেট কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়ে মাত্র বের হলো আর্য। তার মাথা এখন প্রচণ্ড গরম হয়ে আছে। অ্যাডমিশনের সময় কাগজ দেখলো এই মেয়ের বয়স মাত্র 16, আর তার নিজের বয়স 28। গুনে গুনে তার চেয়ে 12 বছরের ছোট একটা বাচ্চার সাথে আম্মু তার বিয়ে দিয়েছে। এতদিন সে ভাবত মেয়েটা অন্তত সাবালিকা হয়েছে, কিন্তু এখন দেখছে সে তো নাবালিকা। আর্যর রাগ ক্রমেই বাড়ছে, কিন্তু এই রাগ সে দেখাবে কাকে? মা তো তার কোনো কথাই শুনতে রাজি নন। কে আছে এই পিচ্চি মেয়ের মাঝে যে মা তাকে ছাড়া আর কিছুই বোঝে না? এমনকি নিজের ছেলের অনুভূতিটাও তার কাছে তুচ্ছ। আর্য বিড়বিড় করে নিজেকে শাসালো। যাই হোক, বয়স 16 হোক আর 15, তাতে আমার কি? এই মেয়েকে আমি কোনো দিন বউ হিসেবে মেনে নেব না। কোনো নারী আমার জীবনে আসবে না। মেয়েরা ছলনাময়, প্রতারক। আর্য নিজের রাগ সামলে নিয়ে পুষ্পকে গাড়িতে বসিয়ে দিল। আগামীকাল থেকেই পুষ্প কলেজ শুরু করবে। ড্রাইভিং সিটে বসে আর্য আবার পুষ্প সিট বেল্ট বেঁধে দিল। পুষ্প এবার আর চোখে আর্যর দিকে তাকালো। সে বুঝতে পারছে না আর্য কেন এত রেগে আছে। সে তো কিছুই করেনি, কোনো কথাও বলেনি, শুধু দেখেছে আর্যর চোখ মুখ শক্ত হয়ে আছে। বাড়ি পৌঁছে পুষ্পকে নামিয়ে দিয়ে আর্য বেরিয়ে গেল। কথাগুলো বলেই থামলো আর্যর বন্ধু ইভান, কিন্তু আর্যর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে একের পর এক গ্লাস শেষ করে যাচ্ছে। নেশাতুর ভাঙ্গা গলায় আর্য বলে উঠল, সব মিথ্যে ইভান। মেয়েরা কোনোদিন ভালোই বাসতে পারে না। এরা চরম ছলনাময়। মায়ার জালে জড়াতে এরা পটু, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে এক নিমিষে সে মায়া কাটিয়ে চলে যায়। অপর পাশে মানুষটা যে তিলে তিলে মরছে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তারা দিব্যি সুখে থাকে। এই ছলনাময় নারীর কারণে ওকে হারিয়ে ফেলেছে। ওইরকম কেন করলো ইভান? আমি তো ভালোবাসতাম ওকে। আমাদের ভালোবাসার চেয়ে এক ছলনাময় নারীর ভালোবাসা বেশি হয়ে গেল ওর কাছে। ইভান দীর্ঘশ্বাস ফেলে বলল, সব মেয়ে একরকম হয় না রে, সেটা তোকে বুঝতে হবে। একজন ঠকিয়েছে বলে গোটা নারী জাতিকে ঘৃণা করবি? তোর নিজের বাড়িতেই দেখ, আঙ্কেল আন্টি ভালোবেসে বিয়ে করে কত সুখে সংসার করছেন। আর্য তার ছেলের হাসি হেসে বলল, ওসব পুরোনো দিনের কথা। আমার আম্মুরা ভালোবাসার মর্যাদা দিতে জানতেন, কিন্তু এখনকার মেয়েদের কাছে টাকার লোভটাই সব। এরা টাকার জন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে আরো বড়লোক কাউকে পেলে আগের মানুষটাকে আবর্জনার মতো ফেলে চলে যায়। ইভান বুঝতে পারল আর্যকে এখন বোঝানো বৃথা। সে বিরক্ত হয়ে বলল, তোকে বুঝিয়ে লাভ নেই, তুই নিজেই কিছু বলতে চাস না। তুই নিজের মনে এটা গেঁথে নিয়েছিস যে মেয়েরা খারাপ, লোভী আর ছলনাময়ী। এখন রাত 10টা বাজে, বাসায় যাবি না? বাসায় কি জন্য যাব? ওখানে গেলে স্টুপিড মেয়েটার চেহারা দেখতে হবে আমাকে। ওই মেয়েকে আমি একদম টলারেট করতে পারিনি ইভান। জানিস আম্মু কার সাথে আমার বিয়ে দিয়েছে? আমার চেয়ে 12 বছরের ছোট্ট একটা মেয়ের সাথে। মেয়েটার নাম শুনলে কাঁপিতে চলে যায়। বয়স মাত্র 16, অথচ দেখ কি লোভ। নিজের চেয়ে এত বড় একজনকে বিয়ে করতে তার একটু বাড়লো না। কারণ একটাই, আমার টাকা আছে। টাকা দেখে তো বিয়েতে রাজি হয়েছে। নেশার ঘরে কথাগুলো বিড়বিড় করে বলতে লাগলো আর্য। তার শরীর টলছে। অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে সে নিজেকে ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কথা বলতে বলতে সে প্রায় নিতেই পড়ল। আর্যর এই অবস্থা দেখে ইভান মনে মনে বলল, এই ছেলে নিজের ইচ্ছে মতো ড্রিঙ্কস করবে, আর শেষে আমাকেই ওর বাসায় পৌঁছে দিতে হবে। মনে হয় বডিগার্ড বন্ধু পেয়েছি একটা, নিজের খেয়ালে নেশা করে যেখানে সেখানে পড়ে থাকে। তবে ইভানের মনে বিরক্তি থাকলেও বন্ধুর প্রতি মায়ের অভাব নেই। সে জানায় আর্য সবসময় এমন ছিল না। পরিস্থিতি আর কাছের মানুষকে হারানোর সুখে তাকে এভাবে বদলে দিয়েছে। ইভান একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসল। তারপর বন্ধুর কাঁধে হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল। টলমল পায়ে আর্যকে নিয়ে সে গাড়ির দিকে হাঁটতে লাগলো। আজকের রাতটা তাকে বন্ধুর সাথেই সারথি হয়েই কাটাতে হবে। ইভান আর্যকে সরকার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে থাকায় সে আহনাফকে কল করে আর্যকে ভেতরে নিয়ে যেতে বলে। আর্য নিজের পায়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। আহনাফ এসে আর্যকে রুমের দরজার সামনে দিয়ে নিজের রুমে নিয়ে যায়।
ভেতরে পুষ্প কী অবস্থায় আছে তাই সে আর ভেতরে ঢোকেনি। আর্য টলতে টলতে রুমে ঢুকে খাটের দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পায়ে কিছু একটা বাধা পায়। সে পড়ে যেতেই নিজেকে সামলে নিল। আধবোচা চোখে মেঝের দিকে তাকিয়ে দেখল পুষ্প মেঝেতে শুয়ে আছে। সে দেখে আর্য আরও বিরক্ত হলো। সে পা দিয়ে যেন কোনো আবর্জনা সরিয়ে দিচ্ছে, ঠিক সেভাবে পুষ্পকে একপাশে ঠেলে দিয়ে খাটে গিয়ে ধপাস করে শুয়ে পড়ল। ঘুমন্ত পুষ্প আর্যর পায়ের ধাক্কায় জেগে গেল। সে উঠে দেখল আর্য খাটে এলোমেলোভাবে শুয়ে আছে। পুষ্প উঠে আর্যর জুতো জোড়া খুলে নির্দিষ্ট জায়গায় রাখলো। তারপর অনেক কষ্টে তাকে টেনে টুনে বিছানায় সোজা করে শুয়ে দিল। নিজে আবার মেঝেতে শুয়ে পড়তে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল পুষ্প। মুখ চেপে ধরে নিজের কান্নার আওয়াজ আড়াল করার আপ্রাণ চেষ্টা করলো সে। কাঁদতে কাঁদতে ভাঙ্গা গলায় বিড়বিড় করে প্রায়ত বাবা মায়ের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা যাওয়ার সময় আমায় কেন সাথে নিয়ে গেলেন আব্বু আম্মু? আল্লাহকে বলো না তোমাদের কাছে আমায়ও যেন নিয়ে যায়। আমার আর ভালো লাগছে না। আমি তোমার কোলে মাথা রেখে শুতে চাই আম্মু। আমার জন্য ফুপুমনির সাথে সরকার সাহেবের সম্পর্ক খারাপ হচ্ছে। কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে পড়ে পুষ্প। প্রতিদিনের মতো আজানের সমুদ্রধ্বনি কানে আসতেই পুষ্প উঠে অজু করে নামাজ আদায় করে নিল। তারপর আর্যর প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে রাখলো। রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে রুমে এনে সেন্টার টেবিলের উপর রেখে নিঃশব্দে বেরিয়ে গেল সে। আর্য তার জিনিসে হাত দিয়েতেই কড়াভাবে বারণ করেছে ঠিকই, কিন্তু শেহনাজ সরকার পুষ্পকে বারবার বলেছে আর্য সব জিনিস যেন পুষ্পই গুছিয়ে রাখে। তাই পুষ্প আর্যর কটু কথা আর ধমক শুনে বারবার তার সব কিছু পরিপাটি করে রাখে। সকালে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সব পুরুষেরা যে যার কাজে বেরিয়ে গেছে। শুধু আর্য এখনও রুম থেকে বের হয়নি। রাতে অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে মাথা ব্যথায় কাটটাচ্ছে সে। তবু উঠে ফ্রেশ হয়ে যখন দেখলো তার কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখা, তখন রাগে তার মাথা ফেটে যাওয়ার উপক্রম হলো। সে বিড়বিড় করে উঠল, এই মেয়েকে বারণ করলেও সরে না, ধমক দিলেও লাভ হয় না, এমনকি মারলেও সোজা হয় না। একটা মেয়ে এমন কিভাবে হতে পারে? কোনো কথায় কি গায়ে লাগে না? সে বিরক্ত হয়ে পুষ্প রাখা প্যান্ট শার্ট ছুঁড়ে ফেলে আলমারি থেকে অন্য একটা পোশাক বের করে পরে নেমে গেল। আর্যকে দেখে জেনিফার সরকার নাস্তা এগিয়ে দিলেন। আর্য চুপচাপ খাওয়া শুরু করলো। এর মধ্যে সিঁড়ি দিয়ে শেহনাজ সরকার আর পুষ্প নেমে এলো। শেহনাজ সরকার পুষ্পকে সোফায় বসিয়ে দিয়ে নিজে তার কলেজের ব্যাগে সব কিছু ঠিকঠাক আছে কিনা তা দেখে গুছিয়ে দিলেন। পুষ্পর মাথায় মমতার হাত বুলিয়ে দিতে দিতে তিনি বললেন, পুষ্পমা, কলেজে তুই তো কাউকে চিনিস না, তাই একদম সাবধানে থাকবি। কোথাও একা একা যাবি না। কলেজ ছুটি হওয়ার পর গেটে দাঁড়িয়ে থাকবি। আমি নয়তো আর্য বাবা কিংবা বাড়ির কেউ গিয়ে তোকে নিয়ে আসবে। কারো সাথে নিজে থেকে ঝামেলা করবি না, তবে কেউ ঝামেলা করতে চাইলে ছেড়েও দিবি না। নিজের অধিকার সবসময় আদায় করে নিবি। কেউ তোকে ইট মারলে তুইও পাটকেল মারবি। পরে কোনো ঝামেলা হলে আমি আছি। শেহনাজ সরকারের কথা শুনে জেনিফার সরকার আর আর্য দুজনেই খুব খুব করে কেসে উঠলেন। জেনিফার সরকার মনে মনে ভাবছেন, এ কেমন শাশুড়ি যে নিজের ছেলের বউকে মারামারি করার জন্য উস্কে দিচ্ছে আর বলছে ঝামেলা হলে সে আছে। ওদিকে আর্য ভাবছে অন্য কিছু। তার মনে হলো মা কি কোনোভাবে তাকে উদ্দেশ্য করেই কথাটা বলেন, কারণ এই বাড়িতে সে ছাড়া পুষ্পর আর কেউ খারাপ ব্যবহার করে না। গায়ে হাত তোলা তো দূরের কথা, প্রবাদ আছে না, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। নিজে অন্যায় করেছে বলেই তার মনে এই খটকা লাগলো। মায়ের এমন আধিক্যতা আর কথা শুনে আর্য মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো। অসহ্য, এই সামান্য মেয়েটাকে নিয়ে এত মাতামাতি কিসের। তবু সে নাস্তার টেবিল থেকে নড়ল না। শেহনাজ সরকার পেছনে আর্য আর জেনিফার সরকারকে খুব খুব করে কাশতে দেখে বিরক্ত হয়ে বললেন, এভাবে যক্ষা রোগীর মতো না কেসে কফ সিরাপ এনে খা, না হলে পানি খেয়ে নে। শেহনাজ সরকারের ধমক শুনে দুজনেই চুপ হয়ে গেল। শেহনাজ সরকার আবার পুষ্পর দিকে তাকিয়ে বলেন, খুব মন দিয়ে পড়াশোনা করবি। তোকে অনেক বড় হতে হবে, যাতে কেউ চাইলেও তোকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে। হাজার চেষ্টা করলেও যেন কেউ তোর নাগাল না পায়। আমি যতদিন বেঁচে আছি তোকে আগলে রাখবো, আর আমি না থাকলেও তুই যেন নিজেই নিজেকে আগলে রাখতে পারিস। তোকে আমি সেইভাবেই তৈরি করব, কারণ যার ভরসায় তোকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম সে নিজেই তো চলতে পারে না অন্যের কাঁধে ভর দেওয়া ছাড়া। তাই তোকে শক্ত হতে হবে, সাবলীল হতে হবে। নিজের পায়ে এমনভাবে দাঁড়াবি যেন আমি না থাকলেও কেউ তোর দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস না পায়।
শিবনাথ সরকারের কথায় আগামাতা কিছুই বুঝতে পারল না পুষ্প। সে শুধু বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় জানালো। শিবনাথ সরকার নিজের কেসের কিছু জরুরি ফাইল আর পুষ্পর ব্যাগ এক হাতে নিলেন, আর অন্য হাতে পুষ্পর হাত ধরে বাইরে বেরিয়ে গেলেন। পুষ্পর পরনে আজ সাদা জর্জেটের লং গাউন, সাথে ম্যাচিং করা সাদা হিজাব। এখনও কলেজের ইউনিফর্ম রেডি না হয় সে এই সাধারণ পোশাকেই যাচ্ছে। আর শিবনাথ সরকারের পরনে কালো পাড়ের সাদা শাড়ি, যা পেশাদার আইনজীবীরা পরে থাকেন। দুজনকে পাশাপাশি দেখে ঠিক যেন মামি মনে হচ্ছে। এতক্ষণ ধরে মায়ের বলা প্রতিটা কথাই শুনেছে আর্য। সে খুব ভালো করে বুঝতে পারছে তাকে উদ্দেশ্য করে তার মা এই তির্যক কথাগুলো বলেছেন। তবে এতে আর্যর মনে খুব একটা ফারাক পড়ল না। সে নির্বিকার মুখে হাত ধুয়ে টেবিল থেকে উঠে নিচের রুমে চলে গেল। পুষ্প এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করেছিল, মাত্র অল্প কিছু পয়েন্টের জন্য গোল্ডেন A+ পায়নি। কিন্তু এত ভালো রেজাল্ট করার পরও পুষ্পর চাচি তার পড়াশোনা বন্ধ করে দেন, সব জানিয়ে দেন মেয়ে মানুষের আর পড়াশোনা করার দরকার নেই। ঠিক সেই কঠিন সময়ে শিবনাথ সরকার পুষ্পর সাথে আর্যর বিয়ে দিয়ে তাকে এ বাড়িতে নিয়ে আসেন। আর এখন তিনি পুষ্পকে কলেজের একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে আর্টস ভর্তি করিয়ে দেন। পুষ্প নিজের ক্লাসরুমে বসে আছে। এখানে সে কাউকে চেনে না, তাই এক কোণে চুপচাপ জড়সড় হয়ে বসে রইল। পুষ্পকে এভাবে একাও নিশ্চুপ বসে থাকতে দেখে একটা মেয়ে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, এভাবে চুপচাপ বসে আছো কেন? সবাই দেখো, কারো না কারোর সাথে কথা বলছে, গল্প করছে, পরিচিতি হচ্ছে, আর তুমি একা একা গুটিসুটি মেরে বসে আছো যে? হঠাৎ একটা অচেনা মেয়ের কণ্ঠ শুনে পুষ্প মাথা তুলে তাকালো। মেয়েটার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় পুষ্পর মতোই। সে মিষ্টি একটা হাসি ঠোঁটে নিয়ে পুষ্পর উত্তরের অপেক্ষায় আছে। অন্য সময় হলে এমন পরিস্থিতিতে পুষ্পর ভীষণ ভয় করত, কিন্তু এই মেয়েটার নিষ্পাপ মুখটা দেখে কেন যেন তার মনে কোনো ভয়ের উদ্বেগ হলো না। ঠিক এই মুহূর্তেই পুষ্পর মনে পড়ে গেল কলেজের গেটে ঢোকার আগে ফুপু মিনির বলা সেই মূল্যবান কথাগুলো। পুষ্প, তুই কলেজে একদম নতুন, এখানে মানুষ চিনতে তোর ভুল হতেই পারে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবি, কেউ তোকে কষ্ট দিতে তোর কাছে আসবে, আবার কেউ তোকে হাসাতে তোর কাছেই আসবে। সবাইকে হুট করে সহজে বিশ্বাস করবি না। তবে কেউ যদি নিজে থেকে তোর সাথে কথা বলতে আসে, আর তোর মন যদি কোনো খারাপ সংকেত না দেয়, তোর মন যদি বলে ওর সাথে কথা বলা যায়, তবে তুই নির্দ্বিধায় তার সাথে কথা বলবি। পৃথিবীতে সবাই তো আর খারাপ না রে মা, কেউ ভালো কেউ খারাপ। তোকেই চিনে নিতে হবে কে কেমন, কে স্বার্থের জন্য মিশছে, আর কে তোকে ইচ্ছাকৃত প্রকৃত বন্ধু ভেবে হাসানোর জন্য মিশছে, সেটা তোকে বুঝতে হবে। সবসময় নিজের খেয়াল রাখবি, অন্যের চেয়ে নিজেকে বেশি প্রাধান্য দিবি। আর যদি মনে হয় তুই নিজের জায়গায় ঠিক আছিস, তবে গোটা পৃথিবী তোর বিরুদ্ধে গেলেও কিচ্ছু যায় আসে না। মনে রাখবি, তোর পাশে সবসময় তোর এই ফুপিমণি আছে। এবার জামা দেখে শুনে ভালো মানুষের বুঝে বন্ধু বানাবি, কারণ একা একা কলেজে লাইফ সুন্দর হয় না। একটা ভালো বন্ধু বড্ড প্রয়োজন পড়ে, কিন্তু সব বন্ধু তো আর সত্যিকারের বন্ধু হয় না। কেউ কেউ বন্ধু বেশে শত্রুও হয়। পুষ্প যখন ফুপিমনির ভাবনায় ডুবেছিল, তখন মেয়েটা আবার বলে উঠল, কি হলো, আমার সাথে কথা বলবে না? তুমি এত ফর্সা আর আমি এত শ্যামলা, এজন্যই কি আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? মেয়েটার এমন কথায় পুষ্প একদম হক চুকিয়ে গেল। সে তাড়াহুড়ো করে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না ওমা, এমন কেন হবে? তাহলে কথা বলছো না কেন? পুষ্প এবার মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আসলে আমি পুষ্প, এখানে একদম নতুন তো, তাই কারোর সাথে হুট করে মিশতে পারি না। তোমার নাম কি? মেয়েটা এবার একগাল হেসে পুষ্পর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমি সারা ইসলাম। পুষ্পর কলেজে প্রথম দিন খুব ভালো কেটেছে। যে পুষ্প কারোর সাথে কথা বলতে বা মিশতে ভয়ে বুক দুরু দুরু করে কাঁপে, সেও সারা নামে মেয়েটার সাথে বেশ মিশে গেছে। এতে অবশ্য বেশি এফোর্ট দিয়েছে সারা। সে পুষ্পকে নিজে থেকে এটা ওটা তদারকি করে দেখাচ্ছে। সারা আগে 6 মাস ক্লাস করার পর বাকি 6 মাস ক্লাস করেনি। এ কারণে তার 1 বছর গ্যাপ গেছে, তাই সে আবার প্রথম বর্ষে ভর্তি হয়েছে পুষ্পর সাথে। এটা নিয়ে সে কথা বলছে, আর পুষ্প নিজে বেশি কথা না বললেও মন দিয়ে তা শুনছে, পাশাপাশি আশেপাশের পরিবেশটাও লক্ষ্য করছে। কলেজ ছুটি হওয়ার পরে সারা আর পুষ্প দাঁড়িয়ে আছে কলেজের গেটের বাইরে। সারা পুষ্পর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পুষ্প, তুই যাবি না? পুষ্প নরম গলায় জবাব দিল,
না, ফুপুমণি বলেছেন কলেজ ছুটি হওয়ার পর গেটের পাশে দাঁড়াতে। বাড়ির লোক অথবা ফুপুমণি আমায় নিতে আসবে। তোর ফুপিমণি আসবে কেন? তোর আব্বু কোথায়? পুষ্প কথাটা শুনে মন খারাপ করে বলল, আব্বু আম্মু কেউ নেই, ওরা অনেক আগেই আল্লাহর কাছে চলে গেছে। ফুপুমণির বাড়িতে থাকি আমি। কথাটা শুনে সারার মন খারাপ হয়ে গেল। সে অপরাধী সুরে বলল, সরি রে, আমি জানতাম না আঙ্কেল আন্টি নেই। কষ্ট পাস না, আমি আছি না। পুষ্প কিছু মনে করলো না, দুদিকে মাথা নাড়িয়ে হাসলো। তারপর বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই যা, আমি এখানে দাঁড়াতে পারবো। একটু পর বাড়ির লোক এসে পড়বে। কি বলছিস? আজ থেকে আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার বেস্ট ফ্রেন্ড, যাকে বলে কলিজার বান্ধবী। তোকে ফেলে আমি যাব? কোনোদিনও না। তোর বাড়ির লোক আসলে তাদের হাতে তোকে তুলে দিয়ে তারপরে আমি বাড়িতে যাব। পুষ্প বিনিময়ে মৃদু হাসলো। এরই মধ্যে এখানে এসে হাজির হলেন শিহনাথ সরকার। গাড়ি থেকে নেমে পুষ্পর কাঁধ থেকে ব্যাগটা নিয়ে পাশে দাঁড়িয়ে থাকা সারার দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন, কিন্তু এতে মোটেও ঘাবড়ালো না সারা। সে পুষ্পর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পুষ্প, ইনি কে? আমার ফুপুমণি। আসসালামু আলাইকুম আন্টি। শিহনাথ সরকার সালামের উত্তর দিয়ে পুষ্পর দিকে তাকিয়ে কিছু বলার আগেই সারা বলে উঠল, আন্টি, আমি সারা, পুষ্পর বান্ধবী। কথাটা শুনে শিহনাথ সরকার সারার দিকে তাকিয়ে বলেন, একদিনে বান্ধবী হয়ে গেল? আন্টি, বান্ধবী হতে অনেক সময় লাগে না। যাকে প্রথম দেখায় ভালো লাগে তার সাথেই সময় কাটানো যায়। আর পুষ্পকে দেখে আমার খুব ভালো লেগেছে, তাই পুষ্পকে আমার বান্ধবী বানিয়ে নিলাম। সে বান্ধবী না বানালেও আমি বানিয়ে নিয়েছি। এখন ওর খারাপও আমিই দেখব, ভালোও আমি দেখব। আসি পুষ্প, সাবধানে যাস। আগামীকাল এসে আবার তোর সাথে গল্প করব। বাই বাই। বলে পুষ্পর থেকে বিদায় নিয়ে চলে গেল। শিহনাথ সরকার নিজের অভিজ্ঞ চোখে মেয়েটাকে দেখলেন। তিনি বুঝতে পারলেন মেয়েটা চঞ্চল ও ডানপিটে হলেও খারাপ নয়, নিজের জিনিস আগলে রাখতে পারবে। আর পুষ্পকে বান্ধবী বানায়নি, সারাই পুষ্পকে বান্ধবী বানিয়েছে এবং ওকে আগলে রাখবে। মেয়েটা ভালো। তিনি পুষ্পর দিকে তাকিয়ে একটু হাসলেন, তারপর হাত ধরে নিয়ে গাড়িতে বসালেন এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে কেসের বিষয়ে তিনি বাড়িতে বসে স্টাডি করবেন, তাই তাড়াতাড়ি চলে এসেছেন এবং সাথে পুষ্পকেও নিয়ে যাচ্ছেন। আর্য অফিস থেকে ফিরে নিজের ঘরে এসে গোসল সেরে বেরিয়ে আসলো। পরনে লেমন কালারের টি শার্ট, সাথে সাদা ট্রাউজার, যা তার বলিষ্ঠ দেহের ভাজে ভাজে লেগে আছে। গায়ের রং ফর্সা হওয়ায় লেমন কালারটা তার শরীরের সাথে বেশ ফুটে উঠেছে। মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে সে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকিয়ে নিল। এরপর ল্যাপটপ নিয়ে বসলো, অফিসে প্রজেক্ট দেখতে হবে। হঠাৎ হাসির আওয়াজ শুনে আর্যর হাত থেমে গেল। সাথে সাথে আর্যর চোখের সামনে ভেসে উঠল বাগানে খরগোশের সাথে কথা বলতে বলতে পুষ্পর হাস্যোজ্জ্বল গোলগাল মুখটা। হ্যাঁ, সেদিন ঠিক এই হাসির শব্দে এসে থমকে গিয়েছিল। আর্য মাথা ঝাঁকিয়ে নিজেই নিজেকে ধমক দিল, হোয়াট হ্যাপেন্ড আর্য? কি হচ্ছে নাকি? ও মেয়ের কথা কেন ভাবছিস? এসব জড়াস না, ধ্বংস হয়ে যাবে। তবুও বারবার পুষ্পর হাসির শব্দ তার কানে ভেসে আসতে লাগলো আর্যর চোখের সামনে। আর্য এবার বিরক্ত হয়ে রেগে খাট থেকে উঠে বারান্দার দিকে এগিয়ে গেল। মেয়েটাকে একটা ধমক দিয়ে সোজা করতে হবে। বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে এসে দেখল পুষ্প বারান্দায় বসে তুলতুল আর তুলিকে গাজর খাওয়াচ্ছে আর সারাদিন কলেজে কি করেছে সেসব কিছু বলছে আর হাসছে। এটা দেখে আর্য শত বিরক্তির মাঝেও চোখ শিথিল হয়ে গেল। পুষ্পর পরনে একটা কফি কালারের থ্রি পিস, যেটা তার ফর্সা গায়ের সাথে বেশ লাগছে। হঠাৎ আর্যর চোখ যায় পুষ্পর বুকের ক্লিভেজের দিকে। পুষ্পর সামনের দিকে ঝুঁকে খরগোশ দুটোকে গাজর খাওয়াচ্ছে আর অন্যদিকে কোনো খেয়াল নেই। ওনা গলায় ঝোলানো, জামার বড় গলায় হয়ে ভেতরের অংশ দেখা যাচ্ছে, সেদিকে পুষ্পর কোনো হুঁশ নেই। ফর্সা গায়ের সাথে সেই অংশটি দেখে আর্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ কিছু একটা মনে পড়তে এসে চট করে দৃষ্টি সরিয়ে নিল, সাথে ধমকে উঠল, এই মেয়ে, এখানে কি করছো? আর্যর গলার আওয়াজ শোনার সাথে সাথে পুষ্প তুলি আর তুলতুলকে বুকে জড়িয়ে সিটিয়ে গেল। হাসির জায়গায় ভিড় করল একরাশ ভীতি, যা দেখে আর্যর মেজাজ আরও বিগড়ে গেল। সে পুষ্পকে এভাবে জড়সড় হয়ে যেতে দেখে আবারও ধমকে উঠল, এভাবে হাসছো কেন? আমার ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছো না? বেরিয়ে যাও এখান থেকে, আমি কাজ করব। যাও, আর একবার আমার সামনে যেন তোমাকে না দেখি। আর্যর ধমকে বিপরীতে কিছু বলার সাহস নেই পুষ্পর। সে খরগোশ দুটোকে কোলে নিয়ে উঠে যেতে লাগলো। এতে আর্য আরও রেগে গেল। স্টপ।
পুষ্প দাঁড়িয়ে গেল সত্যি সত্যি। আর্য তিত্তির করে মেজাজ নিয়ে ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো। পুষ্পর ওড়নাটা ভালো করে জড়িয়ে দিল যাতে কিছু দেখা না যায়। আবার গম্ভীর গলায় বলল, ভুলে ওর না যেন না সরে। পুষ্প ভয়ে কিছু না বলে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে যায়। সে এখন যাবে সিমরানের রুমে। ওদিকে পুষ্প বেরিয়ে যেতে আর্য খাটের উপর বসে নিজের চুল খামছে ধরল। তার সাথে হচ্ছেটা কি? তার কেন এমন দম বন্ধ লাগছে? সে উঠে বারান্দায় গিয়ে সিগারেট ধরিয়ে নিজের ঠোঁটের ভাঁজে চেপে ধরল। একের পর এক টান দিয়ে ধোয়া ওড়াতে লাগলো সে। কেটে গেছে আরও 7 দিন। পুষ্প নিয়ম করে কলেজে যাচ্ছে। শেহনাজ সরকার নিজে তাকে নিয়ে আসেন, তিনি আবার আনতে না পারলে লোক দিয়ে নিয়ে আসেন। আর আর্য সে নিজের নিয়মে অফিস যায় আর পুষ্প থেকে দূরে দূরে থাকে। সে ভেতরে ভেতরে বেশ ডিস্টার্ব বোধ করে, তাই মাঝে মাঝে ড্রিঙ্ক করে এসে পুষ্পকে অপমান আর তুচ্ছ তাচ্ছিল্য করে। মনে হয় একজনের রাগ সে আরেকজনের ওপর ঝাড়ছে। আর পুষ্প সব কিছু মুখ বুজে নীরবে সহ্য করে। রাতে নীরবে কাঁদে, সকাল হলে আবার সবার সাথে স্বাভাবিক হয়ে কথা বলে। যেটা আর্য অবাক হয়, তার এত কিছু বলার পরও মেয়েটা কিভাবে এত স্বাভাবিক আচরণ করে, এটাই এখন আর্যকে ভাবায়। সে কি সত্যি ভুল করছে? কিন্তু তখন ভেসে ওঠে অতীতের কিছু দৃশ্য। মরতে ভাবনা শেষ হয়ে যায়, সে আবার কঠোর হয়ে যায়। কিন্তু এতেও তার মনে অস্থিরতা কমে না, তাই সে আজকাল বেশি ড্রিঙ্ক করে বাড়িতে আসে। তবে এখন ড্রিঙ্ক করার পরও সে খুব একটা মাতাল হয় না, যাকে বলে খেতে খেতে শুয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। মাতাল হওয়ার পরও সে যা বলে তা করবে, সব তার মনে থাকে। এই তো 2 দিন আগে সে ড্রিঙ্ক করে গভীর রাতে 1টা বাজে আসার পরে দরজায় দাঁড়িয়ে শুনতে পেয়ে পুষ্পর কিছু কথা। সে জায়নামাজে মোনাজাতে বসে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, তুমি আমাকে আম্মুর কাছে নিয়ে যাও না, আমার আর সহ্য হচ্ছে না। এইটুকু বয়সে আব্বু আম্মুকে নিয়ে গেছো তোমার কাছে, তাহলে আমায় কেন নিয়ে গেলে না তাদের সাথে? তোমার সৃষ্টি এই পৃথিবী বড্ড নিষ্ঠুর আল্লাহ, যেখানে বাবা মা ছাড়া নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না। আমার জীবনে এত কষ্ট কেন দিয়েছো? আমি এই জীবন নিয়ে বাঁচতে চাই না, আমায় নিয়ে যাও না আমার আব্বু আম্মুর কাছে। এভাবে কতক্ষণ কান্না করেছে পুষ্প। আর আর্য সেসব শুনে দরজায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সত্যি কি এমন কষ্ট যে মেয়েটার জীবনে? পুষ্পর জীবন বা নিজের নানার বাড়ির সম্পর্কে আর্য কিছুই জানে না। শেহনাজ সরকার ভালোবেসে বিয়ে করে, নানা বাড়ির কেউ এ বিয়ে মেনে নেননি, শুধু পুষ্পর মা বাবা ছাড়া। তাই নানা বাড়িতে আর্য কোনোদিন যায়নি। সে শুধু জানে তার 2টো মামা আছে। আর্যর এ নিয়ে কোনো কৌতূহল ছিল না, তাই কোনোদিন জানতেও চায়নি। তার উপর আবার সে 18 বছর বয়সে প্যারিস চলে যায় পড়াশোনা করতে। ফিরে আসে 7 বছর পর। আসার পর 1 বছর সব কিছু ভালোভাবে কাটছিল। তার অফিস যাওয়া, নতুন কাজ শেখা আর তার বেস্ট ফ্রেন্ড ইয়াসারের সাথে সময় কাটানো। কিন্তু একটা ঘটনা সব কিছু বদলে দিল। সে তো জানো না পুষ্পর বড় মামার মেয়ে নাকি ছোট মামার মেয়ে। পুষ্পর কথা শুনে সে শুধু বুঝতে পারল পুষ্প বড় মামার মেয়ে, কারণ তার মায়ের মুখে সে শুনেছিল বড় মামা আর মামি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আর তাদের মেয়ে পুষ্প। কিন্তু সে এটা বুঝতে পারে না এই ছোট মেয়েটা নিজের মৃত্যু কেন চাইছে। পুষ্প জায়নামাজ তুলে একটা বালিশ নিয়ে মেঝেতে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে আর্য রুমে ঢুকে দেখে ঠান্ডা মেঝেতে গুটিসুটি মেরে কুজো হয়ে শুয়ে আছে পুষ্প। আর্য এক দৃষ্টিতে পুষ্পর দিকে তাকিয়ে রইল। ডিম লাইটের হলুদ রঙের আবছে আলোয় পুষ্পর মুখটা কি নিষ্পাপ লাগছে। অদ্ভুত ব্যাপার হলো, সেদিনের পরের দিন সকালে আর্য সব মেনেছিল। রাতের সব কথাগুলো সে আর অস্থির হয়ে ওঠে এবং পুষ্পকে আরও বেশি এড়িয়ে চলে। সে কিছুতেই এসব মায়ে জড়াতে চায় না। আজ শুক্রবার, সবার ছুটির দিন। সরকার বাড়িতে ছোটোখাটো আয়োজন চলছে। শেহনাজ সরকার আর জেনিফার সরকার সকাল সকাল সবার পছন্দের রান্না করতে ব্যস্ত। হরেক পদের রান্না হয়েছে। পুষ্প কাজে সাহায্য করতে চাইলেও শেহনাজ সরকারের কড়া চোখে চাহনিতে হাত লাগাতে পারছে না। তবুও সে শেহনাজ সরকারের আঁচল ধরে ঘুরঘুর করছে। শেহনাজ সরকার আর চোখে পুষ্পর হাবভাব লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, কি চাই? ফুপুমণি, আমি তোমায় সাহায্য করি। কথাটা বলে সে শেহনাজ সরকারের মুখের দিকে তাকিয়ে রইল। শেহনাজ সরকার একটা দীর্ঘশ্বাস ফেলেন। এই ফুলের মতো মেয়েটাকে দিয়ে কাজ করার কথা ভাবতে পারেন না তিনি। আদরে বাচ্চা বাচ্চা মুখটা দেখলেই শুধু বুকে আগলে রাখতে ইচ্ছে হয়। তিনি পুষ্পর দিকে তাকিয়ে বললেন, তোর কাজ করতেই হবে?
তো আমি কি করব? ভালো লাগছে না তো একা একা। তুমি কাজ দাও আমাকে, আমি কাজ করি তোমার সাথে। আমি বরং সবজি কেটে দিই। কোনো প্রয়োজন নেই, হাত কেটে যাবে। তুই বরং মটরশুঁটিগুলো ছিলে দে যা। পুষ্প শেহনাজ সরকারের কথা মতো মটরশুঁটিগুলো নিয়ে রান্নাঘরের একপাশে বসে সিলতে থাকে। তা দেখে বাড়ির কাজের মেয়ে দুটো হেসে তার সাথে সিলতে চাইলে শেহনাজ সরকার বারণ করে, তাদের অন্য কাজ করতে বলেন। এখন অনেকগুলো তাড়াতাড়ি ছিলে শেষ করলে পুষ্প আবার অন্য কাজ করতে চাইবে, তার চেয়ে এগুলো নিয়ে ঘন্টা পার হোক, ততক্ষণে রান্নার কাজ শেষ হয়ে যাবে। শেহনাজ সরকার পুষ্পকে একটা সুন্দর জীবন দিতে চান, সেটা যেভাবেই হোক। নাম পুষ্প হলেও তিনি পুষ্পকে কাটার মতো তৈরি করতে চান, যেন কেউ পুষ্পকে ছুঁতে গেলে কাটার আঘাত পায়। উনি সেভাবেই তাকে তৈরি করবেন। কয়েকদিনে পুষ্প শেহনাজ সরকারের সাথে আরও মিশে গেছে। প্রতিদিন কলেজ থেকে ফিরে আসা আর দিয়ে আসার সময়টাতে পুষ্প সারাদিন কী করেছে সব বলে, আর শেহনাজ সরকার সব শুনে ভালো মন্দ বুঝিয়ে দেন। এখন পুষ্পর আইডল বলতে গেলে শেহনাজ সরকারই। বাড়ির সবার সাথে এসেও কম বেশি কথা বলে, যেটা শেহনাজ সরকারই করিয়েছেন। তিনি পুষ্পকে সবার সাথে স্বাভাবিক আর ফ্রি হতে বলেছেন, যাতে সুবিধা অসুবিধা হলে সে তার অনুপস্থিতিতে পরিবারের বাকি সদস্যদের জানাতে পারে। কিন্তু বাড়ির সবার সাথে সম্পর্কের উন্নতি হলো যার ভিত্তিতে এই বাড়িতে সবার সাথে তার সম্পর্ক জড়িয়ে আছে, তার সাথেই সম্পর্ক আরও অবনতি হচ্ছে। অবশ্য শুরু থেকে যখন উন্নতি হয়নি, সেখানে অবনতি আর কি হবে। আর্য একদম রাত করে বাড়ি ফেরে যাতে পুষ্পকে এড়িয়ে যেতে পারে। এখন এক বাড়িতে থেকেও তাদের দেখা হয় না বললেই চলে। পুষ্প সকালে উঠে নামাজ পড়ে রুম থেকে বেরিয়ে গেলে আর্য উঠে ফ্রেশ হয়ে রেডি হয়। এখন পুষ্প আর্য সব জিনিস গুছিয়ে রাখে, কিন্তু আর্য সেসব ছুঁড়ে ফেলে দিয়ে অন্য শার্ট পরে নেয়। পুষ্প এনে দেয় কফি, মুখেও তোলে না, রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। পুষ্প কলেজের জন্য রেডি হতে এসে ঠান্ডা কফি আর ছুঁড়ে ফেলা পোশাকগুলো দেখলে তার ভেতরটা নিঃশব্দে ভেঙে যায়। তবুও সবার সামনে নিজেকে স্বাভাবিক দেখায় সে। আজকে শুক্রবার, ছুটির দিন হলো, আর যে সকাল সকাল বেরিয়ে গেছে, কোথায় গেছে কেউ জানে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই বিশ্রাম নিচ্ছে, কিন্তু সিমরান, আহনাব আর পুষ্প তিনজন ঘুরতে যাচ্ছে। পুষ্প যেতে না চাইলেও সিমরান অনেক বোঝানোর পর সে রাজি হয়েছে। অবশ্য বাড়ির বড়রাও অনুমতি দিয়েছেন। পুষ্প ঘোরাঘুরি করলে তার ভেতরে নার্ভাসনেসটা কিছুটা হলেও কেটে যাবে এই আশায়। শেহনাজ সরকার অনুমতি দিয়েছেন ঠিকই, কিন্তু আহনাবকে সাবধান করেছেন সিমরান আর পুষ্পর খেয়াল রাখতে। আহনাব দুজনের জন্য নিচের ড্রয়িং রুমের সোফায় অপেক্ষা করছে। ফোন টিপতে টিপতে হঠাৎ আহনাবের চোখ যায় সিঁড়ির দিকে। চোখ যেন ওখানেই আটকে যায়। পুষ্প আর সিমরান হাত ধরে নামছে। সিমরান হেসে সে কী যেন বলছে, আর পুষ্প তা মন দিয়ে শুনছে। পুষ্পর পরনে হালকা আকাশি কালারের মধ্যে সাদা ছোট ছোট টিউলিপ প্রিন্টের গাউন, ম্যাচিং করে গোল করে হিজাব পরা, পায়ে স্নিকার্স। তাকে একদম বাচ্চা বাচ্চা লাগছে। সিমরানের পরনে পুষ্পর ড্রেসের সাথে মিলিয়ে আকাশি কালারের থ্রি পিস, সেও হিজাব পরেছে, তাকেও বেশ সুন্দর লাগছে। আহনাব দুজনের দিকে তাকে বিবি করে বলল, মাশাল্লাহ। আহনাবের কথা শুনে সিমরান মনে মনে ভেঙচি কাটলো। পুষ্প কিছু বলল না। তিনজনে মিলে বেরিয়ে গেল। আহনাব দুজনকে নিয়ে গেল দিয়া বাড়ি। সেখানে তিনজন অনেকক্ষণ ঘুরে ফুচকা, ঝালমুড়ি আর আইসক্রিম খেলো। তারপর নৌকায় চড়ে লেকে ঘুরে বেড়ালো। মাগরিবের আজানের সাথে সাথে সিমরান আর পুষ্পকে নিয়ে বাড়িতে ফিরে আসে আহনাব। এই মুহূর্তে ড্রয়িং রুমের সোফায় বসে আছে আর্য, আর তার পাশে বসে আছে তার বন্ধু ইভান। হঠাৎ আর্যর চোখ যায় দরজার দিকে। চক্ষু যুগল পুষ্পর দিকে স্থির হতে আর্যর জল শক্ত হয়ে গেল। পুষ্প, সিমরান আর আহনাব তিনজন হেসে হেসে কথা বলছে আর ভেতরে ঢুকছে। তিনজন এখনও আর্যদের খেয়াল করেনি। হঠাৎ আর্যকে দেখে পুষ্পর হাসি মিলিয়ে গেল। ভীত হলো রমণীর দৃষ্টি। সেটা দেখে আর্যর রাগ যেন সপ্তমে চলো। এতক্ষণ হেসে সে কথা বলছিল, আর তাকে দেখেই হাসি মিলিয়ে গেল কেন? সে কি জম? তাকে দেখে এত ভয় পেতে হবে কেন? নিজের রাগ সামলাতে সে হাত মুঠো করে নিল। এদিকে আর্যকে চুপ করে থাকতে দেখে ইভান আর্যকে ডাকে, কিন্তু আর্য কোনো সাড়া নেই। ইভান আর্যর দিকে তাকিয়ে দেখল আর্যর চেহারায় রাগের ছাপ স্পষ্ট। ইভান আর্যর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই থমকে গেল। তার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো মায়াবিনী। আহনাব ইভানকে দেখা মাত্রই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, একই ইভান ভাই, কি মনে করে আজ আমাদের বাড়িতে? আহনাবের ডাকে ইভানের ঘোর কাটল।
সে সিমরান আর পুষ্পর দিক থেকে দৃষ্টি সরিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল, কেন আসতে পারি না? আরে ভাই, আসতে পারবে না কেন? বলতে চাচ্ছি তেমন একটা তো আসো না। আজ কি মনে করে আসলে? এমনি সবার সাথে দেখা করতে আসলাম। আহনাফ গিয়ে ইভানের পাশে বসে টুকটাক গল্প করতে লাগলো, কিন্তু ইভানের দৃষ্টি বারবার চলে যাচ্ছে দরজার পাশে দাঁড়িয়ে থাকা সিমরান আর পুষ্পর দিকে। সিমরানও ঠিক চিনতে পারল না ইভানকে, কিন্তু অদ্ভুত এক ঘোর লাগা দৃষ্টিতে সে তাকিয়ে আছে ইভানের দিকে। মনে হচ্ছে খুব বড়সড় একটা ক্রাশ খেলো ইভানের উপর। ওদিকে পুষ্প বেশ অস্বস্তি আর ভয় নিয়ে দাঁড়িয়ে আছে। আর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। তার উপর অচেনা আরেকটা লোকও আছে। পুষ্প এবার পাশে দাঁড়িয়ে থাকা সিমরানের হাত টেনে বলল, আপু উপরে যাবে না? পুষ্প ডাকে যেন সিমরানের ঘোর কাটলো। সে তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ, চল উপরে যাই।